ওকে, সো এটা একটু ট্রাই করেন। আমরা ক্যালেন্ডারটা দেখি, ক্যালেন্ডারটা দেখে সারাউন্ডিং কিছু জিনিস আমরা ডিসকাস করি জাভাস্ক্রিপ্ট রিলেটেড, প্লাস আদার একটা ক্লাসে জাকির ছিলেন না, ওইটা আমি বলতেছি সিকিউরিটির কথাটা। সিকিউরিটি বলতে আসলে হার্ড কোডের কোনো রুলস নাই। কোঅর্ডিনেটরের যে ম্যাডামকে আমি বলছিলাম যে কোঅর্ডিনেটর স্ট্রাকচারটা ব্রেক না করা, তাইলে আপনার জিনিস বাকিটা কোঅর্ডিনেটর হ্যান্ডেল করবে। আর পরে হচ্ছে মানে সেশনের ব্যাপারটা, সেশন হচ্ছে পিএইচপির কাস্টম সেশন ইউজ না করা, কোঅর্ডিনেটরের সেশন ইউজ করা। বারবার ঘিরে ফিরে যে কোঅর্ডিনেটরের জিনিসটাই আসতেছে, হ্যাঁ। মানে আবার ধরেন যে ওই যে মানে ইউআরএল দিয়ে আপনার সেগমেন্ট আকারে ভ্যালুগুলো নেওয়া, কোয়ারি স্ট্রিং না দেওয়া। তারপর ওই যে আমরা যখন পোস্টের ভ্যালু ধরি এক্স এক্স ক্লিনটা দিই, এটা অলওয়েজ ইউজ করা গেটের ক্ষেত্রে, পোস্টের ক্ষেত্রে। এগুলো হচ্ছে নর্মাল সিকিউরিটি স্ট্যান্ডার্ড। প্লাস হচ্ছে ডেটাবেজের যতটা সম্ভব র কোয়ারি তো লেখাই যায়, সিলেক্ট স্টার ফ্রম, ওইটা ওয়ার্স্ট কেস, আপনি কোয়ারি মিলাইতেই পারতেছেন না, অনেক কমপ্লেক্স কোয়ারি তখন। আর যতটা পারা যায় কোঅর্ডিনেটরের অ্যাক্টিভ রেকর্ড ইউজ করা। এই জিনিসগুলা মানে আপনি যদি ইয়া করেন, মানে স্ট্যান্ডার্ড ফলো করেন, তাহলে সিকিউরিটিটা যে স্ট্যান্ডার্ড সিকিউরিটি এটা অটোমেটিক চলে আসবে। প্লাস ভ্যালিডেশনগুলো চেক করা যে আমার আসলে 10 ক্যারেক্টার দিছে কিনা, হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিছে কিনা। এই জিনিসগুলো টাইম টু টাইম ধরেন যে মানে প্র্যাকটিসের মধ্যে চলে আসলে দেখবেন অটো সিকিউর হয়েছে। ফার্স্ট ফার্স্ট এন্ড লাস্ট কথা হচ্ছে মানে আমরা যে ফ্রেমওয়ার্ক ইউজ করি তার স্ট্রাকচারটা ব্রেক না করা। এটা কোঅর্ডিনেটর হোক, এটা লারাভেল হোক, কিংবা এই যে লুমেন, হ্যাঁ, এই লুমেনেও আমি কাজ করতেছি, দেখেন এটা আপনারা জাস্ট একটু দেখানোর জন্য। খুবই জিনিস, সুন্দর জিনিস দেখেন। এটা হচ্ছে লারাভেলের মানে একদম ইয়া ভার্সন, মানে লারাভেলের লাইট ওয়েট ভার্সন লুমেন। এই যে লেখেন লুমেন, হ্যাঁ। খুবই সিম্পল, আমি জাস্ট দেখানোর জন্য দেখলাম, খুবই সিম্পল, আপনারা নিজেরা ট্রাই করলেই পারবেন। এই যে দেখেন, মানে ডকুমেন্টেশনে যদি যান, মানে এক রাউটিং দিয়ে পুরো প্রজেক্ট শেষ করে ফেলতে পারেন, আপনার কোনো কন্ট্রোলার কোনো মডেল দরকার নাই, রাউটিং আর ভিউ ফাইল। মানে লারাভেলও তাই, জাস্ট একটু দেখেন, না হলে আমরা অনলাইনে আমি হেল্প করবো না আপনাদের, হ্যাঁ? খুবই সিম্পল, মানে মাইক্রো ফ্রেমওয়ার্ক। অনেক সময় আসে না ছোট প্রজেক্ট, বাট আমার কোঅর্ডিনেটরও দরকার নাই ওই ক্ষেত্রে, এবং মানে মানে 10টা 20টা পিএইচপি ফাইলও দরকার নাই ওই ক্ষেত্রে। প্রজেক্টের জন্য এগুলা খুব ইউজফুল আর কি, এবং অনেক ফাস্ট। হ্যাঁ, এটা ইউজ করতে পারেন। তো যে সবাই যেটা করে ওই যে মানে ওইটা যেটা বললাম, মানে সবার ক্ষেত্রেই তার স্ট্রাকচারটা ফলো করা, স্ট্রাকচারটা ভেঙে না ফেলা, তাইলেই দেখবেন আপনার জিনিস অটো সিকিউর হয়েছে। লুমেন দেখতে পারেন, লুমেন হচ্ছে যে বেশি, লুমেন হচ্ছে ইয়া মানে লারাভেলের অনেক লাইব্রেরি ফেলে দিয়ে একদম লাইট ওয়েট একটা বানাইছে, হ্যাঁ। কারণ লারাভেল ইনফ্যাক্ট ধরেন যে বড় অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য, কারণ লারাভেল অনেক ধরেন যে এক্সট্রা জিনিস কনফিগার করতে হয়, শেয়ার হোস্টিং এ চালানো খুব ডিফিকাল্ট, বাট এটা শেয়ার হোস্টিং এ চলবে। আর কোঅর্ডিনেটর আপনার একটা কম্পিউটার চললে এখানে চলবে, এটা হচ্ছে সুবিধা, হ্যাঁ। মানে কাস্টমারের ধরেন অনেক কাস্টমারই তো আছে আসলে অত কিছু বুঝে টুঝে না ভাই, মানে 1200-1500 টাকাতে একটা হোস্টিং নিছে, ওইখানে চালায় দাও। তো ওই ক্ষেত্রে আপনি লারাভেল টারাভেল দিয়ে চালাইতে পারবেন, কারণ শেয়ার হোস্টিং অনেক জিনিস অফ করা থাকে, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে ধরেন আমাদের কোঅর্ডিনেটরই হচ্ছে বেস্ট, আপনি যেখানে নেবেন ওইখানেই চলবে সে। আচ্ছা, আমরা একটু একটা জিনিস দেখাই, জাস্ট এটা হয়তো আপনাদের কাজে লাগবে। ক্যালেন্ডার, হ্যাঁ, ক্যালেন্ডার ধরেন বাই ডিফল্ট বানানো অনেক ঝামেলা। আমরা যদি কোড লিখতে চাই, আমার হিসাব পাতি করতে হবে, রো কলাম প্রিন্ট করতে হবে। তো কোঅর্ডিনেটরের এই ক্যালেন্ডার ক্লাসটা, আমি ক্যালেন্ডার কিন্তু পপ আপ বলতেছি না, আমি ইনলাইন ক্যালেন্ডার বলতেছি। ইভেন্ট ক্যালেন্ডার যদি আপনি বানাইতে চান, হ্যাঁ, তাহলে হয়তো দেখেন ক্যালেন্ডারটা দেখি, পরে আমরা জাভাস্ক্রিপ্টে যাই। জাভাস্ক্রিপ্ট আপনারা জানেন সবাই, জাস্ট আমি জাস্ট প্রসিজারটা দেখাচ্ছি যে মানে কোঅর্ডিনেটরে কিভাবে আমরা বেটার ওয়েতে কল করতে পারি, হ্যাঁ। জাস্ট ওই যে যাকে যেরকম বলতেছিল যে ডিপেন্ডেন্সি ড্রপ ডাউনটা, আমরা কান্ট্রি সিলেক্ট করলাম, হয়তো আমার ধরেন যে সিটি লিস্টটা চলে আসলো, এটা আমি দেখাচ্ছি, হ্যাঁ, অসুবিধা নেই। ওকে,
স্ক্রিনে দেখেন এটা মানে যে লাইব্রেরি, আমি লাইব্রেরিটা জাস্ট লোড করে নিলাম। হ্যাঁ, আপনি লাইব্রেরিটা কনস্ট্রাক্টরে লোড করে নেন, আপনি যদি ভিউটা কল করেন ওইটা কি HTML তৈরি হয়েছে? আচ্ছা, এটা আসলে পিএইচপি করে দিতে হবে, রাইট? কি হবে ভিউ এল না, এরকম দিছিলাম সিএল। দেখি আমাদের কি হয়। এই যে একটা ক্যালেন্ডার চলে আসছে। হ্যাঁ, এই দেখেন এটা কারেন্ট মান্থের চলে আসে। এখন আপনি প্যারামিটার দিয়ে এটা ইয়ার ওয়াইজ করতে পারেন, ইভেন্ট দিতে পারেন। জাস্ট এটা একটু দেখাই, দেখেন আমি ক্যালেন্ডার দিলাম 2006-এ। হ্যাঁ, তো এখানে আপনি এই যে ইয়ারে আকারে ডেটা দিয়ে আপনি এখানে এই যে হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে পারেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। এই যে এটা একটু যদি দেখেন, জাস্ট আমি দেখাচ্ছি। অনেক সময় আমাদের লিঙ্ক ক্রিয়েট করতে হয় না ক্যালেন্ডারে। ধরেন এটা হচ্ছে ডেট, কারেন্ট, কি কি চাচ্ছে, ইয়ার, মান্থ, আর হচ্ছে ডেটা। হ্যাঁ, তাহলে এটা দিলে আমার ইয়ারটা চলে আসবে, আর এটা দিলে আমার কি চলে আসবে বলেন, মান্থ। এম কি ছোট হাতের হবে? আচ্ছা দেখি কি হয়। কারেন্ট মান্থে আমি কিছু লিঙ্ক ক্রিয়েট করতে চাচ্ছি আসলে। এই যে দেখেন, তো ইভেন্ট ম্যানেজ করা খুব ইজি। কারণ এখন আমরা যদি নর্মালি ইভেন্ট ক্যালেন্ডার বানাইতে চাই, আমার ইফ এলস দিয়ে দিয়ে এই ডেটে ইভেন্ট আছে কিনা একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে হয় ম্যানুয়াল ক্যালেন্ডারে, কিংবা থার্ড পার্টি যে ক্যালেন্ডারগুলো আমরা পাই। বাট আমরা যদি এখানে যাই, দেখেন আপনার কিছুই না, আপনি ইয়ারেতে শুধু ডেটের ইন্ডেক্সটা দিয়ে বলে দিবেন, সে অটোমেটিক লিঙ্ক পাঠিয়ে দেবে। এখন এই লিঙ্ক আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার কোনো কন্ট্রোলারে পাঠান, কিংবা আপনার কোনো মানে অন্য কোনো সাইডে পাঠিয়ে দেন। জাস্ট এখানে আমরা যদি ক্লিক করতে চাই যে এটা আমার কোনো একটা ইভেন্ট যাবে, তাহলে এখানে যদি এটার জন্য আপনি একটা কন্ট্রোলার ক্রিয়েট করেন, ইভেন্ট ক্রিয়েট করেন, ইভেন্টে আপনি ডেটটা পাঠান প্যারামিটারে, সাথে আরো ভ্যালু পাঠান, কোন মান্থ কোন ইয়ার সবই তো পাঠাইতে পারেন। ঠিক আছে, হ্যাঁ খুবই খুবই সিম্পল আর কি। হ্যাঁ, ক্যালেন্ডার বানাইছি আমি বুঝতে পারছি, কারণ আমরা যখন ধরেন যে আমরা যখন ফার্স্ট প্রোগ্রামিং শিখছি, মানে ক্যালেন্ডার প্রজেক্ট করে ধরেন যে বিরাট প্রাউড ফিল করছি। হ্যাঁ, ওইটা ঠিক আছে, প্রোগ্রামিং যখন আমরা শিখছি ফার্স্ট, হ্যাঁ যখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি, যখন ফার্স্ট শিখছি, তখন মনে হচ্ছে যে আচ্ছা আমি পুরা মানে যে কোনো মাসের ক্যালেন্ডার জেনারেট করতে পারতেছি। কারণ কি, ওইটা আসলে ধরেন যে আমার কিন্তু প্রতিটা ঘর জেনারেট করতে হচ্ছে। আমরা যখন C++-এ যখন এই যে টার্বো সিতে কিংবা সিতে যখন ক্যালেন্ডার জেনারেট করছি কালো স্ক্রিনে কিংবা নীল স্ক্রিনে, হ্যাঁ এই যে মানে যখন ডস মোড আউটপুট আসতো, এরকম কিন্তু আমাদের প্রতিটা জিনিস ক্যালকুলেট করে করে জেনারেট করতে হয়েছে। হ্যাঁ, ওইটার দরকার ছিল প্রোগ্রামিং এর জন্য, বাট ওইটা দিয়েই না এটা বানাইছে বেসিক্যালি ব্যাকএন্ডে। হ্যাঁ, ওইটা তো কেউ না কেউ এখানে লিখে দিয়েছে ব্যাকএন্ডে যে পিএইচপি এটা হইলে এটা হবে। হ্যাঁ, ওই লজিকটাই কোঅর্ডিনেটরে লিখছে, যেটা আমরা ছোট সময় প্র্যাকটিস করছি। আমি কয়েকদিন আগে আমার ওখানে একটা রক কোর্স ছিল। হ্যাঁ, এমডি স্যারের বছর গত বছর সামনের বছর পিছনে আগে যত ইভেন্ট আছে উনি সেটা দেখতে চায়। আচ্ছা, সেটা ওই একটা ডাটাবেসে এন্ট্রি দেওয়া আছে, আমার সেটা থেকে একটা ক্যালেন্ডার বানাতে হবে। এই যে এখন কিন্তু ইজি, আপনি শুধু পিক করবেন মান্থ ওয়াইজ, যে মান্থে যাবে ওই মান্থেরটা পিক করবেন, এর এটা আর কিছুই করতে হবে না। ওইটাতে আছে পিছনে যাওয়া, আগে যাওয়া,
এগুলো দিয়ে করা আছে আর কি হ্যাঁ নেক্সট ক্লাসে গিয়ে আমি এটা নামায় ডাউনলোড করে একটা ইউজ করছি আর কি শুধু ডিজাইনটা করছি আর ওখানে মানে এটা যে ইউআরএলটা কোথায় গেলে কি হিট করবে সেই কাজটা করছি কিন্তু এটা করা লাগে না যে আর কি কপি করে বসাইছি এটাতে তো অনেক সহজ চিন্তা করতে হচ্ছে না কোনো চিন্তা করতে হচ্ছে না আপনি আপনার বিজনেস লজিক নিয়ে চিন্তা করবেন আপনার ইন্টারফেস বানানোর জিনিস নিয়ে চিন্তা নেই আচ্ছা আমরা যদি একটু জাভাস্ক্রিপ্টে যাই জাভাস্ক্রিপ্ট তো আসলে হচ্ছে জেনারিক হ্যাঁ এই জাভাস্ক্রিপ্ট ডিপেন্ড করে ধরেন হান্ড্রেডস অফ লাইব্রেরি আসছে ফ্রেমওয়ার্ক আসছে ইভেন এখন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে ফুল অ্যাপ্লিকেশন বানাইতে পারেন ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব নোড জেএস দিয়ে বলেন আর হইলো আপনি এক্সপ্রেস জেএস দিয়ে বলেন হ্যাঁ কিংবা মেটিওর দিয়ে বলেন যেটা করেন আপনি ব্যাক এন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে সবই করতে পারেন ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট দিয়েও সব করতে পারেন ইভেন এইচটিএমএল লেখার দরকার নেই রানটা বেশি এইচটিএমএল করবে মানে জিরো পিএইচপি কিংবা জাভা কিংবা মাইএসকিউএল দিয়ে আপনি মানে ফুল জেএস বেস অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ওটা আমাদের কনসার্ন না আমাদের হচ্ছে মানে অ্যাজাক্স আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি হ্যাঁ অ্যাজাক্সের আগে আমি একটা জিনিস জাস্ট হয়তো আপনাদের কনসেপ্ট ক্লিয়ার জাস্ট আমি তাও ডিসকাস করি আমরা যে ওয়েবের রিকোয়েস্টগুলো দেখি হয় এইচটিটিপি না এইচটিটিপিএস এরপরে অনেক কিছু আছে আরটিএমপি আছে আমি যদি স্ট্রিমিং করতে যাই ওইটাও বেসিক্যালি এইচটিটিপি দিয়েই ট্রাভেল করে আরটিএমপি হ্যাঁ কিংবা আদার যে প্রোটোকল গুলো আছে ধরেন যে আরএসভিপি তো এরকম হান্ড্রেডস অফ প্রোটোকল আছে যেটা আমার বেসিক্যালি থ্রু এইচটিটিপি হয়ে যায় বাট যখনই যে আমাদের যে একটা প্রবলেম ছিল না আজ থেকে 10-12 বছর আগে যে সবই পেজ রিফ্রেশ হয়ে যেত মানে যাই ক্লিক করতাম আমি আসলে স্টেট ধরে রাখতে পারতাম না এইচটিটিপি হচ্ছে স্টেটলেস প্রোটোকল স্টেট কিরকম ধরেন যে আমি এটাকে এখন এখানে এটা আমি রাখলাম আমি এটাকে পুশ করলাম শেষ তার আর কোনো স্টেট নেই তার আর কিছু মনে নাই আপনি যখন একটা পেজ সাবমিট দেন ব্রাউজার কিছু ধরে রাখতে পারে না তার কোনো এইচটিটিপি কোনো কিছু ধরে রাখতে পারে না এটা হচ্ছে স্টেটলেস সে স্টেটটা ধরে রাখতে পারতেছে না এটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল এইচটিটিপিএস ও সেম এইচটিটিপির আন্ডারে সারাউন্ডিং অনেক প্রোটোকল আছে যেগুলো হচ্ছে স্টেটলেস মানে সে স্টেটটা ধরে রাখতে পারে না বাট এর একটা অনেক বড় প্রবলেম ছিল যে আমার একটা ছোট একটা জিনিসের জন্য ফুল পেজটা আমার রিলোড করতে হচ্ছে আগের স্টেটগুলো ফিরিয়ে আনতে হচ্ছে হ্যাঁ সাপোজ আগে যদি আপনি দেখে থাকেন আমরা যখন অনেক আগে 2005 এর দিকে যখন অ্যাপ্লিকেশন বানাইতাম এত বড় একটা ফর্ম জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন দিছে ওকে বাট সার্ভারে গিয়ে চেক করতে হয়েছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে সে সাইন আপ করে ফেলছে কিনা না থাকলে ফুল ফর্মটাতে আবার আনতে হয়েছে প্রতিটা ভ্যালু সেশনে রাখতে হয়েছে এনে আবার ফিল বসাইতে হয়েছে বাট এই জিনিসটা যদি আমি মানে আগে ভ্যালিডেট করতে পারতাম যে ইমেল অ্যাড্রেসটা এক্সিস্ট কিনা কোনোভাবে তাহলে আমার ওই অত কাজটা করতে হতো না এই প্রবলেম সেভ করার জন্যই আসছে XML HTTP এটা হচ্ছে স্টেটফুল প্রোটোকল হ্যাঁ এটাকে এক্সটেন্ড করে বানাইছে জিনিয়াস যারা হ্যাঁ বাট এটা হচ্ছে XML HTTP বাট এটা হচ্ছে স্টেটফুল প্রোটোকল এটা হচ্ছে স্টেটলেস প্রোটোকল এটাকে আমরা বেসিক্যালি অ্যাজাক্সে ইউজ করি মানে অ্যাসিন কমিউনিকেশনে যাতে আমাদের পেজ রিফ্রেশ না হয় আমি যাতে মানে পার্টিকুলার ব্লক বাই ব্লক কিংবা কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট রিকোয়েস্ট পাঠাইতে পারি এটুকু ক্লিয়ার যে এইচটিটিপি মানে কি সমস্যা ছিল আর এইচটিটিপি তে কি সমস্যা এইচটিটিপি বলতে XML HTTP সে ইন্টারনালি XML ওয়েতে কমিউনিকেশন করে এখন আমরা আউটপুট অনেক ভাবে আনতে পারি জেসন দিয়ে আনতে পারি আনতে পারি সে আনতে পারি বাট তার বেসিক কনসেপ্ট হচ্ছে XML HTTP সে একটা XML HTTP রিকোয়েস্ট পাঠাবে কোথায় ব্রাউজার থেকে আপনার সার্ভারে যেটা হচ্ছে স্টেটফুল সে হারায় যাবে না হ্যাঁ আর এইচটিটিপি হচ্ছে হারায় যাবে আপনার আবার ম্যানুয়ালি ধরতে হবে ম্যানুয়ালি অপারেশন করতে হবে এইটাই হচ্ছে বেসিক্যালি এই টেকনিকের উপর ডিপেন্ড করে অ্যাজাক্স করা হয়েছে ক্লিয়ার এটা আচ্ছা তো আমরা কোডিংয়ে যখন অ্যাজাক্স ইউজ করি তখন আসলে ধরেন আমাদের তো কন্ট্রোলার থাকে হ্যাঁ ধরেন কন্ট্রোলার এখানে ধরেন যে আমার ফাংশন থাকে ফাংশন ধরেন যে গেট লিস্ট এরকম ফাংশন থাকে এটা কন্ট্রোলারের যে কোনো একটা ফাংশন মেথড আমরা বেসিক্যালি যখন জাভাস্ক্রিপ্ট থেকে কল করব জাভাস্ক্রিপ্ট কিংবা অ্যাজাক্স থেকে কল করব আমরা বেসিক্যালি কোনো না কোনো মেথডকে কল দিব নরমাল PHP তে আমরা কোনো না কোনো ফাইলে কল দিই হ্যাঁ কোনো একটা .php ফাইলে কল দিই এখানে হচ্ছে আমরা তার বেস ইউআরএলটা দিয়ে আমরা পুরো ডোমেইন নেমটা নিব
ওটা আমি দেখাচ্ছি টেকনিকটা। আমি কন্ট্রোলারের নামটা লিখবো, যেভাবে ইউআরএল লিখি, আমি একটা ফাংশন কল দিব, এই ফাংশনটা আমাকে রিটার্ন দিবে, বাকি প্রসেস অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, এটা দিয়ে আমি ডিস্ট্রিক্টের লিস্টও আনতে পারি, ডিভিশনের লিস্ট আনতে পারি, পার্টিকুলার একটা লিস্টও আনতে পারি, আমি ফুল একটা এসটিএমএল আনতে পারি, ইভেন একটা বড় গ্রিডও আমি রিলোড করে ফেলতে পারি। প্রসেস সেম, আমি কোনো না কোনো কন্ট্রোলারের কাছে যাব। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা আমরা একটু টাইম নিয়ে দেখি। কি আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, ডিভিশন চলে আসবে। হ্যাঁ, না ডিভিশন সিলেক্ট করবো, ডিস্ট্রিক্ট চলে আসবে, তাই তো? এটা আমরা জাস্ট দেখি। হ্যাঁ, আমাদের ডেটাবেসটাকে আমরা একটু রিচ করে আসি, আপনাদের কি আছে। ওকে, আমাদের সিটি নামে অলরেডি একটা টেবিল আছে, এটাকেই আমরা ইউজ করব। হ্যাঁ, এখন আমরা একটা টেবিল বানাই, ডিস্ট্রিক্ট। জাস্ট আমরা আইডি দিব ডিস্ট্রিক্টের তিনটা। হ্যাঁ, তিনটা লাগবে বেসিক্যালি, কারণ আরেকটা হচ্ছে মানে সিটি রেফারেন্সটা আসবে আর কি। এটুকু হলে আপাতত আমাদের ওকে। আইডি, সরি, এটাকে আমরা ডিভিশন ধরি, ডিভিশন আইডি, আর এটা হচ্ছে নেম, ডিভিশন আইডি রেফারেন্স ধরেন। এটা হচ্ছে নেমটা ভার্চার, দেন ওকে। ওকে, আমরা একটু রিঅর্গানাইজ করি এটাকে। ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকারটা দিই, খুলনারটা কিংবা চিটাগাংয়েরটা কোনোটা দিয়ে আরেকটা দিয়ে আসে এখানে। হ্যাঁ, সরি, জাস্ট আমি শর্ট ফর্ম দিয়ে দিয়েছি, জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। তো আমরা ঢাকার কয়েকটা ইনসার্ট দিই। 1 নাম্বার না, গাজীপুর, আর একটা হচ্ছে 1 নাম্বার ময়মনসিংহ আমাদের বাড়ি। ময়মনসিংহ ঠিক লিখছি, ওকে, ঠিক আছে। আবার হচ্ছে আপনি করেন চিটাগাং একটা অ্যাড করি। চিটাগাং তো 3 নাম্বার ছিল। কক্সবাজার না, কক্সবাজার না, কক্সবাজার। আর একটা বান্দরবন, বান্দরবন তো চিটাগাংয়ের আন্ডারে। যা হোক, অসুবিধা নেই। এরপরে রেফারেন্স আইডিটা হয় নাই, বাট এররও খায় নাই, এটা আমরা ঠিক করে দিচ্ছি। 3। আরেকটা হচ্ছে খুলনারটাও দেন। হ্যাঁ, না, লাস্ট ভার্সন, আমার লাস্ট ভার্সন ইনস্টল করতে হবে, আমি লোকালি ম্যাজেন্টো ইনস্টল করতে পারতেছি না। ম্যাজেন্টোতে শুধু সার্ভারে তুলে তুলে কাজ করতেছি। হ্যাঁ, এটা তো করা যায়। বাগেরহাট, আরেকটা খুলনার আন্ডারে কি আছে, এটা সাতক্ষীরা। সাতক্ষীরা কি খুলনার আন্ডারে? সিটি, খুলনা সিটি, খুলনার আন্ডারে।
জাস্ট আমরা বোঝার জন্য, হ্যাঁ, যে আমি যখন ঢাকা সিলেক্ট করবো আমার ময়মনসিংহ গাজীপুর দিবে, আমি যখন চিটাগাং সিলেক্ট করবো আমার কক্সবাজার বান্দরবান দিবে, ডিপেন্ডেন্সিটা অটো চলে আসবে। হ্যাঁ, ওকে, কোনো অসুবিধা নেই। আমরা যেটা করি জেএস এর লাইব্রেরিটা নিয়ে আসি, জাস্ট যে কোয়ারি ইউজ করতেছি আমি। হ্যাঁ, এটা তো আপনারা জানেন। এটাতে আবার কাস্টম কোড থাকবে, worker.js নামে একটা আমি ফাইল নিয়েছি। হ্যাঁ, ওটা হচ্ছে আমার যে কোয়ারি কোড। আমি এখানে একটা হচ্ছে অ্যাজাক্স নামে একটা ফোল্ডার বানাই, আপনাদের পরে দেখতে সুবিধা হয়। থেকে নিয়ে আসি, কোথাও আমাদের আছে মনে হয়, সুন্দর করে। কোথাও একটা ফাংশন মনে হয় আমাদের আছে, যেটাতে আমরা সিটি লিস্টটা পিক করছিলাম, মনে আছে? হ্যাঁ, ওইটা আমরা জাস্ট এখানে ইউজ করব। আমি একটু দেখে আসি, ক্রিয়েট ইউজার, এই যে এটা রাইট সিটি, ফার্স্ট আমার এটা দরকার, যেটাতে আমি ড্রপ ডাউন ক্রিয়েট করব। ওকে, ডিভিশন, বুঝতে অসুবিধা হলে বলেন, আমরা এখনো মানে রিয়েল কোড শুরু করি নাই, এখনো কিছু আসবে না কারণ আমি তো ভিউ তো কল করি নাই রে। ওকে, কি বলতেছে, কল আনডিফাইন্ড ফাংশন, আমরা ফর্ম হেল্পার লোড করতে হবে, রাইট? কারণ ফর্ম হেল্পার ছাড়া তো আমি ফর্ম ইউজ করতে পারি না, কারণ আমি এটা ফর্ম ইউজ করছি, দেখেন এই যে ফর্ম। হ্যাঁ, ফর্ম। সো আমি ফর্ম হেল্পারটা কনস্ট্রাক্টরে লোড করে আসি। ওকে, আমার ঢাকা চলে আসছে। হ্যাঁ, আমি এখানে একটু ইঞ্জিনিয়ারিং করি, কি ইঞ্জিনিয়ারিং করব, গেট সিটি লিস্ট। ফার্স্টে আপনি কোনো কিছু সিলেক্ট করেন না, হ্যাঁ, মানে আমরা এমটি রাখবো ফার্স্টেরটা, মানে যাতে ঢাকা বাই ডিফল্ট সিলেক্ট না হয়ে থাকে, এরকমই তো দেখি আমরা, রাইট? হ্যাঁ, সিলেক্ট সিটি, এখন মনে হয় আমাদের বেটার। ওকে, এখন পরে আমাদের কাজ শুরু হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, এই যে আমরা এখানে আছে না, মানে ফর্ম ড্রপ ডাউনে আমরা অনেকভাবে এটা করতে পারি। ফার্স্ট হচ্ছে দুইটা প্যারামিটার কিংবা তিনটা প্যারামিটার ম্যান্ডেটরি, একটা হচ্ছে আপনার নামটা, সেকেন্ড হচ্ছে আপনার এই যে ড্রপ ডাউনের অ্যারেটা, থার্ড প্যারামিটার হচ্ছে সিলেক্টেড রাখতে চান, ফোর্থ প্যারামিটারে আপনি এক্সট্রা প্যারামিটার দিতে পারেন, আইডি মানে ওয়ান চেঞ্জ কিংবা ওয়ান ক্লিক, এই প্যারামিটারগুলি আপনি দিতে পারেন ফোর্থ প্যারামিটারে। হ্যাঁ, তো আমরা হয়তো এগুলো অনেকভাবেই তো কল করতে পারি, ড্রপ ডাউনে ওয়ান চেঞ্জ ফাংশন এখানে লিখে ফেলতে পারি, আবার আপনি যে কোয়ারিতে গিয়ে আপনি আইডি ধরেও চেঞ্জ ফাংশনটা করতে পারেন। আচ্ছা, যে কোনো একটা আমরা ইউজ করব, তার আগে আমি ইয়াটা নিয়ে আসি, মানে ওই যে জাস্ট দেখে নিয়ে আসি। এত কিছু আমাদের দরকার নেই, তারপরে এটা আমাদের না, রাইট? এটা আমাদের,
একটু দেখেন, আমি যেটা করছি জেএস নামে একটা ভেরিয়েবল নিছি, এইখানে আমি আইডি ইজ ইকুয়াল টু বলে দিচ্ছি সিটি, আবার ওয়ান চেঞ্জে কি হবে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন এখানে এমবেড করে দিচ্ছি। এখন আপনি আউটপুটটা দেখেন, এবং এটা কোথায় দিছি দেখেন 1 2 3 4th প্যারামিটারে দেখেন আপনার ড্রপ ডাউনটা আপনার মতো জানা অ্যাড হয়ে গেছে। এই যে ওয়ান চেঞ্জে এটা হয়েছে আইডি ইজ ইকুয়াল টু সিটি দিয়ে দিছে। এই জিনিসটা আমরা এখান থেকে ক্রিয়েট করে নিয়ে আসছি। এই যে জেএস একটা নাম যে কোনো ভেরিয়েবল, এটা এই যে নেম, এই যে অটোমেটিক হয়েছে ফার্স্ট প্যারামিটার নেম, আর আইডিটা তো অটোমেটিক নেয় না, সে দিতে হয় না। তো আইডির পরে মানে আপনি ফোর্থ প্যারামিটারে এরকম অনেক জিনিসই অ্যাড করতে পারেন। আপনি চাইলে এখানে একটা ক্লাসও অ্যাড করতে পারেন, এই যে ক্লাস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি যেভাবে একটা ভেরিয়েবল নেবেন, ওই ভেরিয়েবলে আপনি যা লিখবেন ওই ভেরিয়েবলটা এনে ফোর্থ প্যারামিটারে আপনি ট্যাগ করে দিবেন, তাইলে সে আপনার নেসেসারি জিনিস সবে এখানে নিয়ে চলে আসবে। ফর্ম কন্ট্রোলের ডিজাইন যখন করি হ্যাঁ, তখন আমি ফোর্থ প্যারামিটারে বলে দিবেন, ফোর্থ প্যারামিটার একটা ভেরিয়েবল হবে, ভেরিয়েবলে আপনি যা ইচ্ছা তাই নিয়ে আসবেন, আইডিও নিয়ে আসবেন, ক্লাসও নিয়ে আসবেন, HTML5 এর প্রপার্টি চাইলে ওইটাও নিয়ে আসবেন। হ্যাঁ ওকে। আরেকটা প্র্যাকটিস হচ্ছে, আপনারা জানেন কিনা আমি মানে ইউজ করেন কিনা জানি না, আমরা যেটা করি কিংবা সব অনেকে যেটা করে মানে CSS ফাইলগুলি হেডারে থাকে, আর JS ফাইলগুলি আমরা ফোল্ডারে রাখি। হ্যাঁ, কারণ JS ফাইল অনেক সময় অনেক কাজ করে, তো ওইভাবে কোডটা লেখা যে ফাইল লোডের সময় যদি JS এর কাজ না থাকে, হ্যাঁ ডকুমেন্ট লোডে যেটা আমরা দেখি, তাহলে HTML-টা ফাস্টার রেন্ডার হয়। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব ফুটার ফাইলে JS রাখতে। ওকে, আমাদের ভিউ ফুটার নামে একটা ফাইল আছে। হ্যাঁ হ্যাঁ, HTML লোড হয়নি, জাভাস্ক্রিপ্ট কাজ করা শুরু হয়ে গেছে আপনার, ওইটা প্রবলেম হয়। হ্যাঁ, আপনার হয়তো HTML লোড হয় নাই, বাট ওদিকে জাভাস্ক্রিপ্ট খোঁজা শুরু করছে, খুঁজে এরর খাওয়া শুরু করছে। তো এরর খেলে যে অনেক সময় যেটা হয় মানে পরবর্তী JS আর কাজ করে না। হ্যাঁ, অনেকে JS এরর অন্য JS গুলাকেও মানে আর কাজ করতে দেয় না। হ্যাঁ এখন এক পেজে 10 লাখ ডাটা এখন সেই টেবিলটা হয়তো ওরকম বড় টেবিল, ওইটা দেখানো শেষ হয় নাই তো আগে হচ্ছে যে কোয়ারি জিনিসপত্র ইয়ে হবে। এখন আর ওটা করি না, এখন আমি script na script type is equal to /javascript src দিচ্ছি script src কি ওই যে ম্যাডাম ওদিন ফোন দিছিলেন যে এই যে বেজ ইউআরএল, যাকে বুঝতেছেন, আর আমার JS টা আছে কোথায়, JS ফোল্ডারে, তো আমি অ্যাক্সেস করব কিভাবে, বেজ ইউআরএল দিয়ে, আমার পাথের কোনো চিন্তা নাই। হ্যাঁ, JS আমার যে কোয়ারি ফাইলের নামটা নিয়ে আসেন .js, রাইট। এখন আমারটা আমি দিব ওয়ার্কার। JS এর হায়ারার্কিটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা একটা জিনিস দেখতে পারেন, require.js, require require.js, আমি দেখতেছি এটা কি কাজ করে, আমি এটা একটু দেখেন, না হলে আমরা আমার অনলাইনে নক করেন আমি বলে দিব না কিংবা কিভাবে ইউজ করে। এটা হচ্ছে আমরা যেটা করি দেখেন, ধরেন আপনার পেজে 20টা ফাইল আছে JS ফাইল, কিংবা 10টা JS ফাইল আছে, যাকে আমরা অনেক সময় ইউজ করি, অনেকগুলো JS ফাইল লাগে, আমার JS ফাইল থাকে, প্লাগইনের JS ফাইল থাকে, থিমের JS ফাইল থাকে, সব JS আবার সব পেজে লাগে না, তো যখন যে কাজটা লাগে ওইটা লাগে। তা আমরা এখন কি করি, প্লেন লোড করতে থাকি, এই JS গুলো লোড হওয়া তো এক্সপেন্সিভ, তার কাজ করতে হয়। তো এখন হচ্ছে নরমালি আপনার যে ফাইলটা যখন লাগবে ওইটা লোড করবেন, কারণ এটা অটোমেটিক লোড করবেন না, যে require.js দিয়ে লোড করবেন, require.js কল দিয়ে এনে দিবে। সাপোজ আপনি হোম পেজের জন্য 4টা JS দরকার, 4টা JS আপনি হোম পেজে require.js দিয়ে লোড করলেন, আপনি পরে গেলেন সাইন আপ পেজে আপনার এই 4টা প্লাস আরেকটা JS দরকার, require.js কে বলবেন এই JS গুলাকে আমার লোড করে দাও, সে রান টাইমে লোড করে দিবে, তাহলে আপনার পারফরম্যান্স অনেক বেটার হবে। require.js এই কাজটা করে, এটা তো আমাদের অন্য ক্ষেত্রে ইউজ করা যায়, যে কোনো ক্ষেত্রে ইউজ করা যাবে। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে, আমি শুধু এই ক্ষেত্রে বলতেছি না। এই যে require.js, হ্যাঁ, যেমন লেটেস্ট ভার্সনের যত মানে CMS বলেন আর ই-কমার্স ফ্রেমওয়ার্ক বলেন, যেমন ম্যাজেন্টো 2.0
মানে রিকোয়ার্ড জেএস এ সুইচ করছে। হ্যাঁ, কারণ রিকোয়ার্ড জেএস যেটা করে আপনার এই যে মানে অপটিমাইজেশনটা বেশ ভালো করে আর কি। মানে একটা নরমাল টেবিল আছে একটা হ্যাঁ বিষয়ে, সেখানে তো আমার যে কোয়েরি দেখানোর দরকার নাই, না, ওটা যে কোয়েরি ফাইলে দরকারই নাই আমার আপনার, ওখানে দরকারই নাই। তো এটা একটু জাস্ট এই যে ডিসকাস করার মানে হচ্ছে জাস্ট হয়তো আপনাদের কোনো সময় দরকার হলে মনে করবে আচ্ছা জি রিকোয়ার্ড জেএস যেটা আমি করতে পারি, তো এটা একটু ঘেটে ঘেটে দেখলেন। মানে রিকোয়ার্ড জেএস এর মাস্টার হওয়ার কিছু না, রিকোয়ার্ড জেএসটাকে আমরা কল করতে হয় একটু জানলেই হয়েছে। ওকে, আচ্ছা আমরা আমাদের কাজে ফিরে যাই। হ্যাঁ, ওয়ার্কার ডট জেএস কোথায় আমাদের? ওকে, কি করে জাস্ট কপি করে আচ্ছা একটা জিনিস যেটা হয় আমাদের যখন জাভাস্ক্রিপ্টে আমরা কল করি আমাদের ডোমেনের পাথটা দরকার হয়। হ্যাঁ, এটা আমরা একটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলে টাইপ করে রাখি। কিভাবে রাখি এটা আমি দেখাচ্ছি। ওই ভেরিয়েবলটা হেডারে রাখতে পারেন। আউটপুটটা দেখো, সরি জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আমি যেটা করছি এখানে আমি একটা জাভাস্ক্রিপ্টের ট্যাগ নিছি। বেসিক্যালি এটার ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, রাইট? আমরা যখন ইনলাইন জাভাস্ক্রিপ্ট লিখি কিংবা ওয়ান পেজ জাভাস্ক্রিপ্ট লিখি, এরপরে একটা ফাংশন বানাইছি, প্লেন জাভাস্ক্রিপ্ট ফাংশন সাইড হোস্ট, এটা আপনি যে কোনো নামে দিতে পারেন। এরপরে দেখেন রিটার্ন, আমি রিটার্ন করতেছি কি বেজ ইউআরএলটা, বেজ ইউআরএলটা আমি রান টাইমে কিন্তু এখানে প্রিন্ট হয়ে থাকবে। তো আমার আর যে কোনো ফাইলে জাভাস্ক্রিপ্টের পাথ নেওয়ার চিন্তা নাই যে ইউআরএলটা আমার কি হবে, ডোমেন নেমের পাথটা কি হবে। অনেক সময় আমরা স্ল্যাশ স্ল্যাশ দেই কিংবা হার্ড কোডের দেই, সার্ভারে তোলার পরে কাজ করে না। বাট এখন দেখেন আপনি আপনি সাইড হোস্ট যখনই কল দিবেন আপনার মূল ইউআরএলটা আপনি পেয়ে যাবেন। দেখেন সাইট হোস্ট, এই যে দেখেন আমি যখন সাইট হোস্টে কল করব সে আমার এই ডোমেন নেমটা দিয়ে দিছে, কিন্তু আমার কিন্তু বেজ ইউআরএলটা দিয়ে দিছে। তো অ্যাজাক্স কলে আমি অলওয়েজ এটা ইউজ করব, এইটা স্ল্যাশ আমার কন্ট্রোলারের নেম। আমরা যখন ইউআরএল দিয়ে হিট করি লিঙ্ক এডিটে কিংবা ডিলিটে তখন কি করি বেজ ইউআরএল স্ল্যাশ কন্ট্রোলারের নাম স্ল্যাশ মেথড দেই। এইখানেও সেম করব আমরা, বেজ ইউআরএলটা কিন্তু আমার জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল আকারে পাবো আমরা কিংবা একটা ফাংশন রিটার্ন করব। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে আমি নেক্সট জাভাস্ক্রিপ্টটা একটু জাস্ট নিয়ে আসি ফর করার জাভাস্ক্রিপ্ট। এখানে অনেক কাজ করা হয়েছে, এত কিছু দরকার নেই। আমি জাস্ট তোমাদের কি করতে হবে, একটা ফাংশন ডিফাইন করতে হবে। আমরা একটা ফাংশন নিচ্ছি, না আমি জাস্ট ফেলে দিচ্ছি কোনো অসুবিধা, ওইটা পুরোটা গুগল ম্যাপ জেনারেট করা হয়েছিল এটা দিয়ে, ওইটা দিয়ে কোনো অসুবিধা নেই। এটা এখনই ধরবো, অসুবিধা নেই। সিটি নেম আমি যেটা একই জিনিস একই জিনিস একই জিনিস, জাস্ট আমি
আপনি যে অনেকভাবেই কালেক্ট করতে পারেন, প্লেন জেএস দিয়েও কালেক্ট করতে পারেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যে কোয়ারি ইন্টারনালি তাই করে না, সে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়েই পড়ে। এখানে ইন্টারনেট এক্সপ্লোরারের চেকিং টেকিং দরকার নেই, চাইলে আপনারা এখানে একটা প্রিলোডার দেখাইতে পারেন বিফোর সেন্ডে। হ্যাঁ, আমি আসতেছি এই ইয়াতে, মানে আমরা কি করতে যাচ্ছি এটাতে, যাকে একটু খেয়াল করেন। আমাদের এখানে আরেকটা ডিপ নিই আমরা, এটা আমার একটা এমটি স্পেস নিয়ে রাখলাম। আপনি চাইলে ডিবও নিতে পারেন, চাইলে অন্য কোনো এলিমেন্টও নিতে পারেন। এইখানে এসে রান টাইমে আমার ড্রপ ডাউনটা মানে রিপ্লেস হবে। সিটি লিস্টটা আমি যখন ঢাকা সিলেক্ট করব, ঢাকার সিটিগুলো এখানে এসে রিপ্লেস হবে। এই হ্যাঁ, পুরো ড্রপ ডাউনটাই রিপ্লেস হবে। ড্রপ ডাউনটা আমরা সার্ভার থেকে একদম ক্রিয়েট করে নিয়ে আসবো অ্যাজ এসটিএমএল, রাইট? ওকে, তার মানে আমরা এখন অ্যাজাক্স রিকোয়েস্টটা দেখি যে অ্যাজাক্স রিকোয়েস্টটা যাচ্ছে নাকি। হ্যাঁ, যাই আসবে, আমরা এখানে ইকো পরে আমরা আনতেছি জাস্ট টেস্ট করার জন্য। ফুল ফ্লোটা আমি এরপরে এক্সপ্লেন করতেছি, এরপরে আমি রিয়েল ডাটা নিয়ে আসবো। ওকে, দেখি কোনো এরর আছে নাকি। আমার অফিস দিলই না, এখানে ওখানে সব অ্যাডভান্স অফ। আচ্ছা, যাচ্ছে আমাদের রিকোয়েস্ট, হ্যাঁ, এবং আসছে হিয়ার। আচ্ছা, ফুল প্রসেসটা দেখেন, আমরা একটা জিনিস সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে আমরা সার্ভারে একটা অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাচ্ছি। অ্যাজাক্স রিকোয়েস্টটা কীভাবে পাঠাচ্ছি, এভাবে এখন দেখেন, আমি এখানে ওয়ান চেঞ্জে একটা ফাংশন কল করতেছি। এটা হচ্ছে নর্মাল প্রসিজার আর কি। আপনি চাইলে মানে যে কোয়ারি স্টাইলেও লিখতে পারেন, আইডিরে ওয়ান চেঞ্জ করতে পারেন, বাট জিনিস একই। গেট ডিস্ট্রিক্ট লিস্ট নামে আমার একটা ফাংশন আছে জাভাস্ক্রিপ্ট ফাইলে, রাইট? তাহলে এখানে যে চলে আসলো, আপনি সিটি লিস্টটাকে জাভাস্ক্রিপ্ট যে কোয়ারি দিয়ে পড়লেন, আইডি কি সিটি, এটা আপনি সিটি লিস্টটাকে, সিটির যে সিটিটা সিলেক্টেড আছে এটার ভ্যালুটাকে আপনি এখানে পড়লেন। হ্যাঁ, এখানে দেখি আমরা আসলে কি আছে, কি যাচ্ছে, আইডি যাচ্ছে। ওকে, আইডি, কারণ আপনার এখানে দেখেন নাম আইডি, যেটা সিলেক্ট করতেছি ওইটার আইডিটা যাচ্ছে। ওকে, আইডিটা আপনি ভেরিয়েবলে ধরলেন। এরপরে প্লেন একটা জাভাস্ক্রিপ্টের অ্যাজাক্স রিকোয়েস্ট, বাট এটা পোস্ট। হ্যাঁ, ডেটা টাইপটা হচ্ছে এসটিএমএল, মানে সার্ভার থেকে এসটিএমএল আসবে। আপনার জেসন হলে জেসন দিবেন। হ্যাঁ, আবার জেসন পি অনেক টাইপের আছে, তো এসটিএমএল থাকলে এসটিএমএল দিবেন, জেসন হলে জেসন দিবেন। যখন জেসন পাঠাবেন তখন জেসন দিবেন, যখন এসটিএমএল আনবেন। হ্যাঁ, জেসন পি হচ্ছে ক্রস সাইজ। আপনি যখন রিকোয়েস্ট করবেন আপনার সাইট থেকে অন্য জনের কাছে অ্যাজাক্স কল দিবেন, সেটা না দিবেন। ব্রাউজার বাই ডিফল্ট ক্রস সাইট স্ক্রিপ্টিং বন্ধ করে দেয়। হ্যাঁ, আপনি জেসন পি দিয়ে ক্রস সাইট স্ক্রিপ্টিং করতে পারেন, মানে ক্রস সাইট অ্যাজাক্স স্ক্রিপ্ট করতে পারেন আর কি। হ্যাঁ, তো এসটিএমএল বলেন যাকে গ্লোবাল ফলস, এটা আসলে দরকার নাই, মানে এটা আসলে এটা না দিলেও কোনো অসুবিধা নেই। জাস্ট গ্লোবাল জানান, আমি একটু দেখে দিই, আমিও ভুলে গেছি। গ্লোবাল ফ্লো ফলস ফর একটু ডকুমেন্টেশনটা দেখে নিই, অসুবিধা নেই, দেখলেই ভালো। গ্লোবাল কলব্যাক ফাংশন শুড বি সেন্ট টু রিপ্রেজেন্টেটিভ গ্লোবাল ডাইরেক্টরি। ও আচ্ছা, গ্লোবালে চাইলে আপনি একটা মানে একটা কলব্যাক ফাংশন দিতে পারেন, দরকার নেই, কোনো দরকারই নেই। ফলস বাই ডিফল্ট তার ফলসই ভ্যালু। ওকে, দেখেন আমি টাইপ পাঠাচ্ছেন পোস্ট, মানে পোস্ট কল হবে আর কি। আপনি কিন্তু গেট দিয়েও কল করতে পারেন, গেট দিয়ে কল করলে এখানে ইউআরএল দিয়ে ভ্যালু দিবেন। আর এখানে আমি কিন্তু পোস্ট ডাটা পাঠাচ্ছি, এটা আমি এক্সপ্লেন করতেছি। পোস্ট
ডেটা, ডেটাতে আমি এটা হচ্ছে আপনার ভেরিয়েবল নাম, এটা হচ্ছে ভ্যালু। আমরা পোস্ট দিয়ে যখন ফর্ম সাবমিট করি তখন কিভাবে ভ্যালু যায়, ফিল্ডের নাম আর ভ্যালু। ফিল্ডের নাম বলতে টেক্সট ফিল্ড হলে টেক্সট ফিল্ডের নাম, সিলেক্ট হলে সিলেক্টের নাম, চেকবক্স হলে চেকবক্সের নাম। এখানেও সেম ভাবে পাঠাবে সে। তাহলে আপনি সার্ভারে গিয়ে কি দিয়ে ভ্যালু ধরবেন, সিটি নেম দিয়ে, সিটি নেম দিয়ে আপনি পোস্ট দিয়ে ধরবেন, রাইট। দেন আপনি কোয়ারি দিবেন, কোয়ারি দিয়ে আপনি ড্রপ ডাউনটা নিয়ে আসবেন। আচ্ছা, এই প্রসিজারটা আমরা করি। আমাদের হচ্ছে Ajax controller, Ajax test in the mod user. তো দেখেন কি করতেছি, আমি একটা ফাংশন লিখছি, যে ফাংশনে হচ্ছে বলেন ডিভিশন আইডি, ডিভিশন আইডি রেফারেন্স। হ্যাঁ, আমি ডিভিশনের আইডি দিয়ে ডিস্ট্রিক্ট গুলাকে পিক করব। হ্যাঁ, ওয়ার ভ্যালু দিয়ে দেন ডিভিশন আইডি, রাইট। তাইলে আমি ডিস্ট্রিক্ট থেকে ডিভিশন আইডি গুলাকে আমি পিক করলাম। ওকে, এখন এইখানে আমি যেটা করব, আমি একটা অ্যারে, আমি অ্যারে বানাবো না, এখানে আমি পুরো HTML-টাকে বানিয়ে নিব। সিলেক্ট দিয়ে আমার কি হয়, এখানে সিলেক্ট এরকম না, তাহলে আমার কি করতে হবে, এইটা হচ্ছে একটা ওয়ে। আপনি চাইলে জেসন দিয়েও নিয়ে বানাইতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার প্রসেসটা আমি জাস্ট দেখাচ্ছি। সিলেক্ট, সিলেক্ট, এখানে আপনি আইডি দেন, নেম দেন, নেম দেন হচ্ছে ডিস্ট্রিক্ট, as usual আইডি দেন। মানে ফুল কোডটাই আপনি এখান থেকে জানা অ্যাড করে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওইখানে শুধু মানে জাস্ট একটা ডিভে রাইট করে দিব, এটাই টেকনিক। অপশন এরকম না, বলেন স্ল্যাশ অপশন, মাঝখানে ভ্যালু বসে। আমি কিন্তু কনকেট করতেছি, জাকির দেখেন HTML এ আমি মানে টেইলে লাগাচ্ছি, একটা একটা করে টেইলে আমি দিচ্ছি। হ্যাঁ, ভ্যালু, ভ্যালু অ্যারে আকারে যেহেতু আসছে, তাইলে কি হবে বলেন, নেম। ওই পার্টিকুলার নেমগুলো চলে আসবে ওই ডিভিশনের আন্ডারে। হ্যাঁ, রিটার্ন HTML। হ্যাঁ, হ্যাঁ বলেন, অপশনের ভিতরেই গেছে, যে অপশন, অপশন ও ভ্যালু, রাইট, ভ্যালু করলে তার আইডিয়া যাবে, রাইট 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 ভ্যালু। হ্যাঁ, যদি আবার আপনার তো মানে হ্যাঁ এটার সাথে আরেকটা চেন হইতে পারে, বাট প্রসেস একই। এখানে একটা অন চেঞ্জ ফাংশন লিখে দিবেন। হ্যাঁ, বুঝাইতে পারছি? হ্যাঁ, তখন হয়তো আরেকটা কাজ করে আসবে। হ্যাঁ, অনেক চেন, চেন আর চেন, বাট প্রসেস তো একই, রাইট। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, জাস্ট ফুল প্রসেসটা দেখাতে যাচ্ছে। ওটা হচ্ছে mod আন্ডারস্কোর সাইন অ্যাপে কি লিখছি আমরা, না mod আন্ডারস্কোর ইউজারে লিখছি, রাইট, mod আন্ডারস্কোর ইউজার। তাহলে কি হবে বলেন, দিস
প্যারামিটার আকারে কি যাবে সিটি নেম বেসিক্যালি আইডি আছে, হ্যাঁ ওইটা কোনো সমস্যা না। আমি জাস্ট ইকো করে দিলাম। দেখেন তার আরো সুন্দরভাবে করার জন্য html .html আমি মডেল লোড করলাম অ্যাজ ইউজার, এটা একটা অ্যাজ ইউজার কন্ট্রোলার হিসেবে মানে চিন্তা করবেন, জাভাস্ক্রিপ্টের কোনো চিন্তা করার দরকার নাই। ধরেন আপনার পেজটাকেও সাবমিট করছে, পেজটা সাবমিট করার পরে আপনার হচ্ছে ভ্যালুটা আসছে, কি কি ভ্যালু আসে, ধরেন আপনি একটা ফর্মই সাবমিট করছেন, ফর্মের ভ্যালু আসছে একটা সিটি নেম ধরলেন, ঠিক আছে। আপনি একটা মডেলে একটা ফাংশন কল করলেন যে ডিস্ট্রিক্ট লিস্ট দাও এই সিটির আন্ডারে, সে ডিস্ট্রিক্টের লিস্টে এখানে আপনারা প্রিপেয়ার করে দিল, এই যে এখানে ফুল ডিস্ট্রিক্টের লিস্টটা প্রিপেয়ার করে দিল অ্যাজ এ HTML করে রিটার্ন করে দিল। রিটার্ন করার পরে আপনি এটাকে একটা ভেরিয়েবলে ধরলেন, ধরে ইকো করে দিলেন। দেখেন জাভাস্ক্রিপ্টে এখন ফুল HTML-টাই সে পাবে। আমি রাইট করতেছি পরে কনসোল ঢাকা, দেখেন ফুল HTML-টাই সে নিয়ে আসছে, এই যে ড্রপ ডাউনটি সে বানাই দিয়েছে। আপনি জাস্ট এখানে পিক করেন আর এখানে রাইট করেন। আপনি কোথায় রাইট করবেন বলেন? আপনি একটা স্প্যান নিয়ে রাখছেন না, এমটি স্প্যান জাকির, এই যে ডিস্ট্রিক্ট কন্টেনার, তাইলে বলেন ডলার আইডি যেহেতু হ্যাশ ডট HTML হচ্ছে পুরো HTML আকারে রাইট করবে আর কি, রেসপন্স যেটা আছে তাই, আর কিচ্ছু না। দেখেন আপনার হয়ে গেছে। এইটা যদি আপনি একবার বুঝেন আপনি যে কোনো টাইপের অ্যাজাক্স রিকোয়েস্ট করতে পারবেন। আপনার যখন লিস্ট লাগবে তখন লিস্ট নিয়ে আসবেন, পুরো টেবিল বানায় নিয়ে আসবেন, এনে একটা ডিবে রাইট করায় দিবেন, ক্লিক দিবেন লোড মোড, আরো জিনিস নিয়ে আসবেন, এনে একটা ডিবে রাইট করে দিবেন, একই। এই যে দেখেন গাজীপুর, আমি যদি এখন চিটাগাং দেই, কক্সবাজার আর বান্দরবন, হ্যাঁ আমি যদি এখন খুলনা দিই, দেখেন বাগেরহাট আর খুলনা সিটি। ব্যাকএন্ডের টেকনিক এইটাই। আপনি যত কিছু মানে যত কমপ্লেক্স অ্যাজাক্স রিকোয়েস্ট দেখেন, ভ্যালুটাকে পিক করা, আপনি যে ডিসাইড করতেছেন আপনি কই যাবেন, আনার পরে আপনি যা ইচ্ছা তাই করেন, বাট কমিউনিকেশন এতটুকু। আচ্ছা যদি থানার নেম থাকতো? থানার নেম থাকলে তাইলে একই জিনিস করেন আপনি, এটা আপনি এখানে আরেকটা জিনিস ডিফাইন করে আসেন, একই জিনিস এই যে এখানে, এই যে এখানে আবার অন চেঞ্জ নিয়ে আসেন, আপনি করেন কোনো অসুবিধা নেই, অন চেঞ্জ নিয়ে আসেন, গেট থানা লিস্ট, একই তো থানা লিস্ট, হ্যাঁ থানা লিস্ট। তো থানা লিস্ট হলে আপনি একটা থানা লিস্টের ফাংশন ডিফাইন করেন, এখানে ফাংশন একই তো, ওটার জন্য আরেকটা জেএস ফাংশন, একটা কন্ট্রোলার ফাংশন কল করেন। এবার আপনার এখানে কি হবে, সিটির জায়গায় ডিস্ট্রিক্ট, এই যে হয়ে গেছে, এটা তো আপনি হয়ে গেছে, এই দেখেন। নেমটাও ভিজিবল রাখেন, ডিস্ট্রিক্ট রাখেন, গেট থানা লিস্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করেন, একই আবার ওইটা পিক করেন। ইভেন একই ফাংশন দিয়ে আপনি করতে পারেন স্মার্ট ওয়েতে, প্যারামিটার পাঠান, টাইপ থানা, টাইপ ডিস্ট্রিক্ট, থানা হইলে আপনি থানার কোয়ারি দেন, ডিস্ট্রিক্ট হলে ডিস্ট্রিক্টের কোয়ারি দেন, যেভাবে আপনি চান। ব্যাকএন্ড লজিক পুরো আপনার, বাট প্রসেস এইটাই। হ্যাঁ এই যে দেখেন অ্যাজাক্স কল কাজ করবে, এই যে দেখেন আমি ঢাকা দিলাম, একটা অ্যাজাক্স রিকোয়েস্ট কিন্তু অলরেডি গেছে, ময়মনসিংহ দিলাম, এই যে দেখেন এখন থানা লিস্ট আসতেছে, বাট কিছু আসতেছে না, এমটি, একই। তো আপনি আনলিমিটেড জেনারেট করতে পারেন এরকম, হ্যাঁ। ওটা এমটি করে দিচ্ছে, কারণ হচ্ছে যে এটা রেসপন্সটা তো কোনো কিছু পাচ্ছে না, এমটি করে দিচ্ছে। এখন আর এমটি করবে না। দেখেন এটা ক্লিয়ার। এখন কিন্তু যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারবেন, এইটা ইউনিভার্সাল। শুধু এইটা না, আপনি তো চাইলে অন্য কাজও করতে পারেন ক্লিকে, টেকনিক কিন্তু একটাই। আপনি দেখেন, আমি জাস্ট দেখাচ্ছি। না ওটা কালকে একটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। দেখেন আমি লোড মোড দিলাম, হ্যাঁ কি হচ্ছে, আপনি যেটা এখন যেটা করে আসলাম তাই করতেছি। দেখেন আমার একটা অ্যাজাক্স রিকোয়েস্ট যাচ্ছে, গিয়ে কিছু একটা জিনিস আসছে, এনে এখানে অ্যাপেন্ড হয়ে গেছে, এই যে দেখেন। বাট এটা আমার হচ্ছে জেসন, কারণ আমি অনেকগুলা ভ্যালু নিয়ে আসছি এখানে, না জেসন না HTML নাকি জেসন, দেখি সম্ভবত জেসন,
JSON একই কথা, বাট আমি HTML আকারও আনতে পারতাম, আচ্ছা। কারণ আমি দুইটা ভ্যালু রাখছি, আমার HTML-টাও রাখছে, নেক্সট কত নাম্বারে রিকোয়েস্ট যাবো পেজিং এর জন্য এটাও রাখছে। আমি যদি আবার লোড মোড দিই, দেখেন আরেকটা রিকোয়েস্ট গেছে, আমি ডাটা নিয়ে আসছি JSON থেকে HTML-টা পিক করে এখানে অ্যাপেন্ড করে দিছি। এবার আপনি দেখেন জাভাস্ক্রিপ্টের কোড 100% আইডেন্টিক্যাল যেটা লিখছি, হয়তো শেষের লজিকটা একটু ডিফারেন্ট। লোড মোড কমিউনিকেশন, এই যে দেখেন আমি অ্যাজাক্স রিকোয়েস্টে ইউআরএল পাঠাইলাম, এখানে আমি কিছু অ্যানিমেশন দিছি আর কি, যে বিফোর সেন্ড এই যে দিলে এখানে হইতেছে এই যে একটা অ্যানিমেশন হয়, এটা জাস্ট আপনি এই যে বিফোর সেন্ডে আপনি একটা প্রিলোডার লাগাই দিতে পারেন। হ্যাঁ, প্রিলোডার আমি এই যে ডাটা টাইপ দিচ্ছি জেসন, ডাটা টাইপের এই যে কমিউনিকেশনে পাঠাচ্ছি অফসেট আর ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজের জন্য আসবে, যেহেতু মাল্টি ল্যাঙ্গুয়েজ। আর এখানে দেখেন ধরে এনে আমি এই যে দেখেন HTML আকারে রাইট করে দিছি, এই যে জাস্ট কমিউনিকেশন ডট হাইড, আর এই যে অ্যাপেন্ড করছি এটাকে, কারণ আমার ওই এক্সিস্টিং লিস্ট অলরেডি আছে, এটার সাথে আমি জয়েন করতেছি, অ্যাপেন্ড করতেছি। অ্যাপেন্ড হচ্ছে আমরা যেটা করতেছি যে এরকম যখন দিয়ে HTML যখন লিখে এটা দেই পুরো জিনিসটাকে রিপ্লেস করে, আর অ্যাপেন্ড হচ্ছে ধরেন আপনার এটা একটা লিস্ট, শেষে আবার এটা অ্যাড করবে, আবার এনে অ্যাড করবে অ্যাপেন্ড আগে শেষে। থাকলো পরে হ্যাঁ, 10টা আবার আসলো। পরের 10টা আবার আসলো, কিংবা যে কয়টা আপনি চান ওই কয়টা আসলো। কথা কি বলবো? হ্যাঁ, ক্লিয়ার? তো তাহলে এটা একটু প্র্যাকটিস করে, এটা দেখবেন অনেক ইন্টারেস্টিং। এখন ধরেন অনেক অ্যাপ্লিকেশন হয় ফুললি জেএস বেসড, হ্যাঁ, তাহলে আপনারা লগইন করতে পারবেন না, অ্যাজাক্স বেসড লগইন এই যে এরকম এটা আসলে অ্যাড্রেস কেন করা যাবে না? আপনি ফর্ম সাবমিট দেন, এই যে আপনারা ট্রাই করেন নেক্সট দিন, হ্যাঁ, যে আমি একটা লগইনের ফর্ম বানাবো, বা লগইনের ফর্মটা যেটা হবে ফুল লগইনের প্রসেসটা অ্যাজাক্সে হবে, লগইন সাকসেসফুল হইলে জিএস থেকে রিডাইরেক্ট হবে, তার মানে কোথাও কোনো পজিশনে যাইতে হবে। একটা ফর্ম বানাবেন, ফর্মটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে সাবমিট দিবেন, অ্যাজাক্স দিয়ে সাবমিট দিবেন, ইউজারের নামটা পড়বেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, পাসওয়ার্ডটা পড়বেন, একইভাবে একটা কন্ট্রোলারে পাঠাবেন, কন্ট্রোলারে ভ্যালিডেট করবেন, যদি ভ্যালিড হয় তাহলে ভ্যালিড ফ্ল্যাগ নিয়ে আসবেন, ইনভ্যালিড হলে ইনভ্যালিড ফ্ল্যাগ নিয়ে আসবেন। ভ্যালিড ফ্ল্যাগ হইলে আপনি রিডাইরেক্ট করে দিবেন উইন্ডো ডট লোকেশন দিয়ে, আর ইনভ্যালিড হলে মেসেজ দিয়ে দিবেন। এটা করেন, ঠিক আছে? তাহলে আমি বুঝবো যে জাভাস্ক্রিপ্টের অ্যাটলিস্ট কোডিংয়ের সাথে নেগোসিয়েশন কিংবা কমিউনিকেশনটা ক্লিয়ার। ওকে, এরপরে কি শেখা উচিত স্যার আমাদের? খুব প্র্যাকটিস পড়েন, এটাতে মানে কোঅর্ডিনেটরে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা যায় না, আপনারা কোঅর্ডিনেটরে তো না মানে ওই এনাফ। লিস্টে আর কি আছে সেটা বলুন। লিস্টে আর তেমন কিছু নাই ম্যাডাম, আপনি যদি দেখেন এরপরে আমরা কিছু জিনিস নেক্সট ক্লাসে আবার মানে রিভিউ দিব না। লিস্টে যে আপনার ক্যাপচারা প্র্যাকটিস করেন, যদি না হয় লিস্টে আর যেগুলো আছে ধরেন যে এই যে মানে এগুলো আসলে কোর্সের সাথে আমি দেখাইতে পারি কি টাইপের সিএমএস ইউজ করি আমরা, বেসিক্যালি ওয়ার্ডপ্রেস ইউজ করি, বাট ওয়ার্ডপ্রেস আমরা কি স্ট্যান্ডার্ডে ইউজ করি, ডেপ্লয় এটা তো আপনারা পারেনি, দুইজনই অলরেডি এক্সপার্ট, যেরকম দুইজনের সাইডই আছে। হ্যাঁ, এই যে বেসিক্যালি লিনাক্সে আমরা কিভাবে ডিপ্লয় করি, উইন্ডোজে কিভাবে ডিপ্লয় করি, এগুলো নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, আর বেসিক্যালি এখানে তেমন কিছু নাই, জিপটা যদি লাগে দেখেন, নাইলে স্যার যে একটা দরকার নেই। আপনাদের যে প্রজেক্টগুলো করেন স্যার, হ্যাঁ। এটা যদি একটু বুঝাই দিতেন। হ্যাঁ, এটা আমরা কিভাবে প্রজেক্ট শুরু করি এটা বুঝাইতে পারি। আপনি না করে মানে করছেন এরকম একটা শুধু বুঝাই দিলেন তাহলে আইডিয়া, কারণ আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি তো ইআরপি, তারপরে আপনার এইচআর পেরোল এই ধরনের একটু আইডিয়া। হ্যাঁ, এটা আইডিয়া করতে পারে। ধরুন আমরা রিসেন্ট একটা প্রোডাক্ট ডেভেলপ করছি সার্ভিস ম্যানেজমেন্ট, ওইটা নিয়েও আমি ডিসকাস করতে পারি। ওইটা হচ্ছে ধরেন যে হেভি ইকুইপমেন্ট যারা ইম্পোর্ট করে না বাংলাদেশে, ধরেন যে জেনারেটর সাপোজ, ওদের যেটা হয় ধরেন যে প্রতিটা আইটেমেরই আফটার সেল সার্ভিস আছে, কিংবা ওয়ারেন্টি পিরিয়ড আছে। ধরেন আপনি একটা বাসায় একটা জেনারেটর কিনলেন, এটা হয়তো 2 ইয়ার্সের ওয়ারেন্টি পিরিয়ড আছে। ল্যাপটপ খুচরা জিনিস বাদ দিন, বড় জিনিস ধরেন, কিংবা আপনি হয়তো অফিসের যে এসি গুলা 10 টন 12 টন বড় বড় এসি যেগুলা দেয়, কিংবা 6 টনের এই এসি গুলার কিন্তু মেনটেনেন্স থাকে, প্লাস এই মেনটেনেন্স গুলা ওদের ইম্পর্টেন্ট। হয়তো মানে একটা জেনারেটর 25 লাখ টাকা দিয়ে জেনারেটর কিনলো, তার বছরে 3 লাখ টাকা মেনটেনেন্স থাকে, এটা দিতেই হবে তাকে। তো মেনটেনেন্স এরকম একটা কস্টলি, বাট মেনটেনেন্স সাপোর্ট যারা দেয়, সাপোজ মনে করেন যে একটা কোম্পানি আপনার কাছে একটা জেনারেটর বিক্রি করলো, সে বছরে 3 লাখ টাকা পাচ্ছে, বাট তার অনেক রেসপন্সিবিলিটি আছে। কিরকম রেসপন্সিবিলিটি আছে? ধরেন আপনাকে একটা কল দিল সাপোর্টের জন্য,
কাস্টমার তো ধরেন যে মাথা খারাপ করে ফেলে, কোনো সমস্যা না হলেও কল দেয়, হয়তো তেল নাই জেনারেটরে, বললাম আমার জেনারেটর চলে না, তার ইঞ্জিনিয়ার দৌড়ায় পাঠাইতে হয়, হয়তো জেনারেটর চলতেছে, জেনারেটরের লাইট জ্বলতেছে না, সিগন্যালিং লাইট। তো এই টাইপের হান্ড্রেডস অফ সাপোর্ট এগ্রিমেন্ট থাকে, কোনোটা এএমসি, কোনোটা হচ্ছে ফ্রি সাপোর্ট। তো এই যে এই ধরনের জিনিসগুলো যারা মেনটেন করে, ধরেন ওদের জন্য আমরা একটা সলিউশন রেডি করছি, যারা সাপোর্ট সার্ভিস দেয়। এখানে আসলে তিনটা স্টেক হোল্ডার। একটা হচ্ছে যে কাস্টমার যে জেনারেটরটা কিনছে, সাপোজ এইচএসবিসি ব্যাংক একটা জনের কাছ থেকে একটা জেনারেটর নিচ্ছে, হ্যাঁ, হয়তো ধরেন যে 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে একটা জেনারেটর কিনে ওরা, হয়তো বছরে 10 লাখ টাকা মতো মেনটেন্স। এইচএসবিসি হচ্ছে কাস্টমার। ধরেন যে একটা কোম্পানি, ধরেন আমরা জেনারেটর বিক্রি করছি, সাপোজ ফর এক্সাম্পল, আমরা হচ্ছি মানে হচ্ছে ধরেন যে এটাকে কি বলে, মানে অর্গানাইজেশন যারা সেলটা করছি। এখন আমার জেনারেটরটা সাপোর্ট দেওয়ার জন্য সার্ভিস ইঞ্জিনিয়ার আছে, তিনটা স্টেক হোল্ডার, বুঝেন। ওএইচএসবিসি হচ্ছে কাস্টমার, আমরা হচ্ছে অর্গানাইজেশন, আমরা হচ্ছে মানে প্রোভাইড করছি, আমাদের আন্ডারে আবার সার্ভিস ইঞ্জিনিয়ার আছে যারা এই জেনারেটরের সার্ভিসটা দিতে যাবে। তো কাস্টমার একটা টিকিট রেজ করবে, কাস্টমারের একটা প্যানেল দেওয়া হয়েছে, একটা সাপোর্ট রিকোয়েস্ট রেজ করবে, সে সিলেক্ট করবে জাস্ট খাটাখাটি এই হয়েছে, একটা রিমার্কস লিখবে, লোকেশন কোন লোকেশন, কারণ এইচএসবিসির হয়তো ধরেন যে 20টা ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে, বা ঢাকাতে হয়তো 10টা ব্রাঞ্চ আছে, সিলেক্ট করে লোকেশন চলে আসলো, ইনস্ট্যান্ট কাস্টমার কেসিবিসির যে হ্যান্ডেল করতেছে কাস্টমার, তার একটা কাস্টমার ম্যানেজার প্যানেল আছে, সে লগ ইন করলে তার কাছে একটা রিকোয়েস্ট চলে আসছে, ইনস্ট্যান্ট দেখে ফেলতেছে, তার কাছে একটা এসএমএসও আসছে যে এইচএসবিসি একটা রিকোয়েস্ট দিছে। প্লাস সুপার অ্যাডমিন একজন আছে, সে সব দেখতে পারতেছে যে কোন কাস্টমার থেকে কি রিকোয়েস্ট হচ্ছে, এটা আমি একদিন অপারেশন করে দেখাবো। তাইলে বড় অ্যাপ্লিকেশন গুলো কিভাবে কাজ করে ম্যাডাম হয়তো জানে, তারপরেও ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, পরে ধরেন সার্ভিস ইঞ্জিনিয়ার কি করবে, রিকোয়েস্টটা দেখে ইস্যু আর 10 মিনিট করেসপন্ডিং ইঞ্জিনিয়ারকে অ্যাসাইন করে দিবে জবটা, ইঞ্জিনিয়ারকে অ্যাসাইন করে দিবে। ইঞ্জিনিয়ারের জন্য আবার দুইটা প্যানেল, কারণ ইঞ্জিনিয়াররা হচ্ছে ধরেন যে ফিল্ডে কাজ করে, সে মোবাইল অন করবে, মোবাইল অ্যাপসে তার রিকোয়েস্টে চলে আসবে, কিংবা ওয়েবে লগ ইন করলে ওয়েবে দেখতে পারবে যে কি চলে আসে, তার সুপারভাইজার যেটা লিখে দিছে, সে কাজটা ধরেন সার্ভিসটা দিতে গেল, দিয়ে এসে দেখলো যে আচ্ছা সব ঠিক হয়েছে, সলভ, সে স্ট্যাটাসটাকে ডান করে দিবে। এই যে ফুল লাইফ সার্কেলটা, এই ফুল হিস্ট্রিটা আপনি এখানে পাচ্ছেন। প্লাস আজকের দিনে কতগুলো রিকোয়েস্ট আসছে, কাস্টমারের লাস্ট 1 মাসে কতগুলো রিকোয়েস্ট আসছে, কোনটার কোন স্ট্যাটাস, কোনটা ক্রিটিক্যাল, কোনটা নাইস টু হ্যাভ, কোনটা হচ্ছে আর্জেন্ট, এই টাইপের হান্ড্রেডস অফ ধরেন ভেরিয়েশন আছে ফুল জিনিসটাকে। এটা অলরেডি আমরা 3 জায়গায় দিছি এই সলিউশনটা। এটা একটা মানে বড় সলিউশন, বেসিক্যালি 4টা প্যানেল, একটা হচ্ছে কাস্টমারের, একটা হচ্ছে কাস্টমার ম্যানেজারের, একটা হচ্ছে সুপার অ্যাডমিনের, আর একটা হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়ার। সার্ভিস ইঞ্জিনিয়ারের আবার দুইটা, সার্ভিস ইঞ্জিনিয়ার মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে টিকিটগুলো দেখতে পারতেছে, ইভেন ওয়েবে এসেও দেখতে পারতেছে। তো এই বড় জিনিসগুলো ডাটাবেস কিভাবে ডিজাইন করছি কিংবা আমরা কিভাবে কি কনসিডার করছি, এটা হয়তো নেক্সট দিন আমরা ডিসকাস করব। আমাদের যে মাইক্রোসফটের একটা সলিউশন আছে, হ্যাঁ, ওটা ইউজ করে আর কি, আইটি হেল্প ডেস্ক, এটাও সিমিলার হেল্প ডেস্ক। এই সলিউশন আমরা গ্রামীণ ফোনে দিয়েছিলাম 2006 এ, ওরা ইউজ করতো, মানে ওদের যে কোনো রিকুইজিশনের জন্য, আইটিতে কোনো কিছু রিকুইজিশন দিতে হইলে, এবার শুধু আইটি হেল্প ডেস্ক ছিল না, ওইটা ধরেন যে একটা গাড়ির রিকুইজিশন, ওইটাও আইটি হেল্প ডেস্ক দিয়ে আসতো, কিংবা তোর ওনার হয়তো একটা নতুন কোনো কিছু লাগবে, তো ওইটা আইটি হেল্প ডেস্ক সফটওয়্যার বলে, ওইটাও বেসিক্যালি ওয়ান টাইপ অফ টিকিটিং, একটা টিকিট জেনারেট হয়, টিকিটের হিস্ট্রি চলতে থাকে। বাট এখানে অনেকগুলো ওয়ার্কফ্লো আছে, ওইখানে ওয়ার্কফ্লো মানে ক্রিয়েট করা যায়, ওয়ার্কফ্লো ক্রিয়েট করা যায় ডাইনামিক, হ্যাঁ, কাস্টমাইজ করে নেওয়া যায়, কনফিগার করে নেওয়া যায়। হ্যাঁ, ওখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমার আমাদের তো 3-4 রকমের কাজ, মানে আইটি ডিপার্টমেন্ট তো, হ্যাঁ, এখনো তো সফটওয়্যার করা হয় নাই, তো সাপোর্ট দিতে হয়, এই প্রিন্টার কাজ করতেছে না, মাউস নষ্ট হয়ে গেছে, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট। কেউ আছে যে এই অমুক সাইটে ঢোকা যায় কেন, এই সাইটে তো ঢুকতে পারবে না, এই টাইপের সাপোর্ট আছে। আর আমার তো আছে আবার আছে কিছু যে এই রিপোর্টটা কাস্টমাইজ করে দেন, এই সফটওয়্যারে এই ফিচারটা নতুন অ্যাড করে দেন, এটা একটা সাপোর্ট। হ্যাঁ, কারণ আমার সাপোর্টটা কিন্তু ডিফারেন্ট, কারণ আপনারটা কিন্তু এরকম টাইমলাইন নাই, আইটি সাপোর্টে যেটা হয় একটা কিন্তু মানে একটা কিন্তু যে টাইম থাকে, মানে হচ্ছে ওইটাকে আমরা বলি লিড টাইম। হ্যাঁ, যে লিড টাইম, সাপোজ আপনি একটা মাউস রিকুইজিশন দিলেন, ওইটাকে কিছুটা কনফিগার করা যে কয় ঘন্টা পরে আপনি পাবেন, এবং এখানে আরো ভেরিয়েবল আছে। আজকে বিকাল 5টার সময় আপনি টিকিট ইনিশিয়েট করলেন, মাউসটা দেওয়ার কথা 3 ঘন্টা, আমাদের কিনে দেওয়ার কথা, আপনার অফিস 6টা পর্যন্ত, কালকে শুক্রবার শনিবার,
আপনি রবিবার গিয়ে 12টার সময় এটা পাবেন, ওই সবগুলো এখানে করতে হয়, এটি হেল্প ডেস্ক। এইটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ? আর আমারটার ওই অটোমেটিক ওখানকার সিস্টেম অনুযায়ী এখনো উনি আমারটার আওয়াজ সলিউশন দিতে পারে নাই। আমারটা করতে তো 5 দিন লাগবে। হ্যাঁ, না এটা তো আপনারটা তো মানে ডিফাইন না, ডিফাইন না আপনারটা তো ডিফাইন না।